রাজ্য বিজেপিতে অন্তর্কলহ চরমে। আমরা এর আগেই দেখেছিলাম কলকাতা টিভির খবরের পর রাজ্য বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন দিব্যেন্দু অধিকারী। যে দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে অভিযোগ তুলেছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, পাল্টা সোশ্যাল মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ চট্টোপাধ্যায়ের স্ত্রী কিভাবে চাকরি পেয়েছেন সেই বিষয়টি সামনে এনেছেন। এমনকি জেপি নাড্ডাকে ইমেল করে শুভেন্দু অধিকারীকে বহিষ্কারের দাবি তুলছে বিজেপির একাংশ। বিশদে জানবো এই মুহূর্তে কি পরিস্থিতি রাজ্য বিজেপির অন্দরে। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, কি জানতে পারা যাচ্ছে, ঠিক কোন কোন অংশের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানাচ্ছেন? দেখো, কোন অংশ না, সব অংশের বিরুদ্ধে লড়াইয়ে নেমে গেছেন এবং লড়াইয়ের প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া। সামান্য একটা খবর কলকাতা টিভি প্রথম করেছিল, তারপর থেকে ছড়িয়ে পড়ছে যেন এটা ভাইরালের মতন, এবং প্রত্যেকে বিভিন্ন ইস্যু নিয়ে পোস্ট করছেন, সরাসরি দিল্লির নেতৃত্বকে কমপ্লেন করছেন, দিল্লির নেতৃত্ব আবার সেই সোশ্যাল পোস্ট তুলে দেওয়ার জন্য ফোন করছেন। এখন নতুন করে বিষয়টা এসে গেছে হচ্ছে মন্ডল সভাপতি নিয়োগ নিয়ে। মন্ডল সভাপতি কারা নিয়োগ হচ্ছেন জানেন না। বিধায়ক কিছুক্ষণ আগে এক বিধায়ক গঙ্গারামপুরে পোস্ট করেছেন যে তার এলাকায় কে মন্ডল সভাপতি হলো তাকেই তিনি চেনেন না, অথচ মন্ডল সভাপতি হয়ে গেল। কেউ পোস্ট করছেন যে কোনো যোগ্যতা নয়, নিজের কাছের লোক, প্রিয় লোক যাকে দিয়ে অন্যায় কাজ করানো যাবে তাকেই মন্ডল সভাপতি করা হচ্ছে। একটা বিরোধী দল আর 1 বছর পর বিধানসভা নির্বাচন, পুরো ডামাডোলে চলছে। মানে রাজ্য সভাপতি কে হবে সে তারা এখনো জানেন না। নতুন সভাপতি হচ্ছে না বলে পুরনো সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাওয়ায় রাজ্যে সময় দিতে পারছে না। সব মিলিয়ে কার্যত কর্মীরা চূড়ান্ত বিভ্রান্ত। যাদের কাজ করার কথা প্রধান বিরোধী দল হয়ে মানুষের শাসক দলের বিরুদ্ধে মানুষকে নিয়ে লড়াই করবে, তারা এখন নিজেদের মধ্যে লড়াই করার ব্যস্ত। এই হচ্ছে এখনকার রাজ্যের বিজেপির চেহারা। এই যে পরিস্থিতিটা সকলের সামনে চলে আসছে, এটা তো খুব একটা কখনোই কাঙ্ক্ষিত নয় কোনো রাজনৈতিক দলের পক্ষে। তাহলে সেক্ষেত্রে দলের শৃঙ্খলা যাতে ঠিক থাকে, যাতে দলের বাইরে সোশ্যাল মাধ্যমে যাতে কেউ পোস্ট না করে, তার জন্য কোনো রাজ্য বিজেপি নেতৃত্ব বা কেন্দ্রের পক্ষ থেকে কোনো রকম কোনো নির্দেশ এসেছে এখনো পর্যন্ত? দেখো, কেন্দ্রীয় নির্দেশ এসছে কিনা জানিনি। সোশ্যাল মিডিয়ায় সুকান্ত মজুমদার অ্যাপিল করেছেন যে এই কলহ কিছু নেই, আমরা দলের মধ্যে আলোচনায় বসছি, আলোচনায় বিষয়টা মিটিয়ে নেব। পুরনো রাজ্য সভাপতি সহসভাপতি তিনি অ্যাপিল করেছেন যে এইভাবে সোশ্যাল মিডিয়ায় লড়াই করা উচিত নয় নিজেদের বিরুদ্ধে। তৃণমূলের বিরুদ্ধে লড়াই না করে আমরা নিজেদের বিরুদ্ধে লড়াই করছি, এরকম কিছু প্রবীণ নেতারা অ্যাপিল করছেন যেটা বন্ধ করার জন্য, কিন্তু আপাতত বন্ধ হয়নি। ফলে চলছে ডামাডোল। ফলে কি দাঁড়াবে, কি হবে সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু চূড়ান্ত বিভ্রান্তিতে বিজেপির নিচুতলার কর্মীরা। একেবারেই। অঞ্জনদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য বিজেপির সভাপতির আবেদন কতটা মাথায় রাখেন দলের অন্যান্য নেতৃত্ব, সেদিকে অবশ্যই নজর থাকবে। বিজেপি বিধায়ক চেনেন না মণ্ডল সভাপতিদের। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক খুব স্পষ্টভাবে একথাই লিখছেন, অর্থাৎ যারা মণ্ডল সভাপতি হয়ে যাচ্ছেন তাদেরকে যদি বিধায়ক বলেন তিনি চেনেন না। ফলে সেই বিষয়টি কিন্তু দলের অভ্যন্তরে সাংগঠনিক সমন্বয় সহ সার্বিক বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে দেয়। বিশদে জানবো এই পোস্টে কি লিখেছেন বিধায়ক। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। ঠিক কি লিখেছেন এই পোস্টে? দেখো, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আমি গঙ্গারামপুরের বিধায়ক, আমি জানি না কে মন্ডল সভাপতি হলো। আমার সঙ্গে দল একবারও কথা বললো না, দলের কোনো নেতৃত্ব আমার সঙ্গে কথা বললো না। বরঞ্চ যারা আমাকে গত নির্বাচনে হারানোর চেষ্টা করেছিল আমি দেখছি তারাই মন্ডল সভাপতি হয়ে যাচ্ছে। হয়তো 26-এও তারা হারানোর চেষ্টা করবে আমাকে, কিন্তু সফল হবে না। অর্থাৎ বিজেপির নেতা বিধায়ক বলছেন তার মন্ডল সভাপতিকে নিয়ে যে তাকে হারানোর চেষ্টা করেছিল, তিনি মন্ডল সভাপতি হয়েছেন এবং তাকে আবার 26 হারানোর চেষ্টা করবে। তার হচ্ছে দলই তাকে, দলের মধ্যে লোকরাই দলকে, তার বিধায়ককে হারানোর চেষ্টা করছে। ফলে বুঝতে পারছো যে রাজ্য বিজেপিটার কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে, এবং প্রকাশ্যে দাঁড়িয়ে বিধায়ক, যে কেউ নয়, বিধায়ক পোস্ট করে বলছেন সোশ্যাল মিডিয়ায়। রাজ্য নেতৃত্ব এই বিষয়ে কি বলছে? যে এই যে একটা তাদের নিশ্চয়ই সংগঠন কিভাবে চলবে তা নিয়ে নিশ্চয়ই তাদের একটা গাইডলাইন রয়েছে। সেক্ষেত্রে বিধায়ক কি কখনোই এই মণ্ডল সভাপতি কে হবেন সে বিষয়ে তার কোনো সুপারিশ থাকে না বা তার কোনো মতামত থাকে না?
নিশ্চয়ই তার এলাকায় কে মন্ডল সভাপতি হবে তার সঙ্গে কনসাল্ট করবে না? মন্ডল সভাপতির উপর তো নির্ভর করবে তার আগামী কেন হলো না সেই বিষয়ে রাজ্য নেতৃত্বের কি সাফাই? এখনো পর্যন্ত বিধায়কের এই পোস্ট নিয়ে কোনো সাফাই দেয়নি। সাফাই দেওয়ার মতন অবস্থাতেই তো নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, যদি বলো বিজেপি নেতৃত্ব। দিতে গেলে গোটা বিজেপিকে বসতে হবে বৈঠকে, সেটা কোথায়? নিজের মতন করে দল চালাচ্ছে। এক শুভেন্দু অধিকারী একদিকে দল চালাচ্ছেন, সুকান্ত অধিকারী মজুমদার আরেকদিকে দল চালাচ্ছেন, ফলে বিজেপিটা জগন্নাথ চ্যাটার্জি আরেকভাবে দল চালাচ্ছেন, ফলে বিজেপিটা পুরো জবা খিচুড়ি হয়ে গেছে বলতে পারো। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। দুই শ্রমিক সংগঠনকে কেন্দ্র করে সাংসদ বনাম বিধায়কের দ্বন্দ্ব আবার প্রকাশ্যে চলে এলো। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার গেরুয়া শিবিরে সাংসদ বিধায়ক দ্বন্দ্ব প্রকাশ্যে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভোলানাথ বিজলি। ঠিক সাংসদ এবং বিধায়কের মধ্যে এই সমস্যার সূত্রপাত বা এই দ্বন্দ্বের সূত্রপাত কি থেকে? দেখো, তোমাকে যদি জানিয়ে রাখি, মূলত শ্রমিক সংগঠনের থেকেই কিন্তু এই দ্বন্দ্বের সূত্রপাত। কারণ হলদিয়া বিধানসভা বিজেপির দখলে রয়েছে, এর পাশাপাশি তমলুক লোকসভাও বিজেপি গতবার জিতেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখান থেকে সাংসদ হয়েছে এবং গতকাল একটি বিজেপির একটি শ্রমিক সংগঠনের একটি সম্মেলন ছিল। সেই সম্মেলন হলদিয়াতে অনুষ্ঠিত হয় এবং সেখান থেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিষ্কার ভাষায় জানান যে বিজেপির একটি শ্রমিক সংগঠন আছে, যেটা হচ্ছে যে বিএমএস, এবং সেই শ্রমিক সংগঠনের ছত্রছায়ায় কিন্তু সমস্ত শ্রমিককে বা নেতৃত্বকে আসতে হবে। এবং যেটা এই বলার উদ্দেশ্য মূলত যেটা রয়েছে যে হলদিয়ার বিধানসভার বিধায়িকা তাপসী মণ্ডল, যিনি জেলা সভাপতিও রয়েছেন, তিনি তার নেতৃত্বে একটি শ্রমিক সংগঠন গড়ে উঠেছে বলে একটা অভিযোগ রয়েছে। এবং সেটা মূলত বিজেএমসি বা ভারতীয় মজদুর জনতা পার্টি সেল বলে এটা বলা হচ্ছে। এবং সেই সংগঠনের ছত্রছায়ায় হলদিয়া শিল্পাঞ্চলে বিভিন্ন জায়গায় শ্রমিক নিয়োগ থেকে শুরু করে শ্রমিক সংগঠনদের একত্রিত করা হচ্ছে বলে এমনটাই অভিযোগ করে। এই দুটি সংগঠনকেই কেন্দ্র করেই কিন্তু মূলত যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব গোষ্ঠী কেন্দ্রের কিন্তু সামনে চলে আসছে। এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ভাষায় সেটাতে জানিয়েছেন যে বিজেপির একটি মাত্র শ্রমিক সংগঠন, এবং এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বকে কেন্দ্র করেই কিন্তু মূলত যে গোষ্ঠী কন্দল বিধায়িকা এবং সাংসদের, সেটাই কিন্তু প্রকাশ্যে চলে আসে। পরবর্তীকালে তৃণমূলের পক্ষ থেকে এটা অভিযোগ করা হয় যে কাটমানি এবং বখরা নিয়েই কিন্তু এই দুই যে বিধায়িকা এবং সাংসদ, তারাই কিন্তু মূলত এই গন্ডগোল বা শ্রমিকদের কথা না ভেবেই কিন্তু তারা এই দুটি সংগঠন গড়ে তুলেছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ভোলানাথ বিজলি। আপনাদের যে কোনো সুবিধে অসুবিধে শ্রমিক হিসেবে বা কর্মচারী হিসেবে, কর্মী হিসেবে সব কিছুর দেখভাল করবে বিএমএস, ভারতীয় মজদুর। আপনারা অন্য কোনো এই ধরনের নামের কোনো সংগঠনের দ্বারা প্রতারিত হবেন না। আর এমপি মহাশয় হলদিয়া সম্পর্কে এখনো সব কিছু জানেন না। হলদিয়ার কি পরিবেশ কি, এগুলো উনি এখনো জানেন না। উনি নতুন এসছেন, আস্তে আস্তে জানবেন। আর আমি বিধায়ক হিসেবে কখনোই কোনো শ্রমিক সংগঠন করিনি। যে শ্রমিক বিপদে পড়ে তাদের প্রয়োজনে আমাকে ডাকে পরামর্শ দেওয়ার জন্য, আমরা সেই সমস্ত শ্রমিকদের পরামর্শ দিই কীভাবে চললে তাদের অভাব অভিযোগ মিটবে। দিল্লিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির জমানায় রেল চলাচল সার্কাসে পরিণত হয়েছে। এই ঘটনা একজন হাফ মন্ত্রীর চরম গাফিলতির ফল বলেই কটাক্ষ করেছেন তিনি। একই সঙ্গে তাঁর বক্তব্য, ওই মন্ত্রী তাঁর কাজকে জনসংযোগের স্টান্ট বলে মনে করেন। অশ্বিনী বৈষ্ণবকেই আদতে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বিজেপি জমানায় রেল চলাচল সার্কাসে পরিণত হয়েছে। যেভাবে কুম্ভ মেলার জন্য যে রেল আসার কথা ছিল সেখানেই হুড়োহুড়ি, এবং তাতেই এই নয়াদিল্লি রেলওয়ে স্টেশনেও এই মর্মান্তিক দুর্ঘটনা। সেই ঘটনাকে কেন্দ্র করেই এবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে কার্যত কটাক্ষ করেছেন
অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লির নবনির্বাচিত বিধায়কদের সভা পিছিয়ে দিল ভারতীয় জনতা পার্টি। আপনারা সকলেই জানেন, গত 5ই ফেব্রুয়ারি নির্বাচন ছিল দিল্লি বিধানসভার। 8 তারিখ হয় ফল ঘোষণা। সেই ফল ঘোষণায় আম আদমি পার্টিকে পরাজিত করে শাসক দল হিসেবে উঠে আসে ভারতীয় জনতা পার্টি। কিন্তু তারপর প্রধানমন্ত্রী দেশের বাইরে ছিলেন এবং তারপরে এখনো পর্যন্ত বিধায়কদের সঙ্গে কথা বলে কে হতে পারেন নয়াদিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী সেই বিষয়টি নির্ধারিত হয়নি। একদিকে মহিলা মুখ্যমন্ত্রী হবেন, দিল্লির দীর্ঘ একটা প্রথা দেখে নাকি নতুন মুখকে নিয়ে আসা হবে, সেই বিষয়টি নিয়েও চর্চা চলছে। যেহেতু ভারতীয় জনতা পার্টি নির্বাচনে যাওয়ার সময় কোনো মুখকে সামনে রেখেই দিল্লি নির্বাচনে লড়েনি, ফলে এবার কে হতে পারেন মুখ্যমন্ত্রী তা নিয়ে চর্চা চলছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। এখনো পর্যন্ত কি স্থির হলো আশিস দা, সর্বশেষ কি আপডেট রয়েছে? দেখো, সর্বশেষ যেটা জানা যাচ্ছে যে 20 তারিখে শপথ গ্রহণের ডেটটায় মোটামুটি চূড়ান্ত করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এখন 20 তারিখ হলো, 18 তারিখ হলো না বা 19 তারিখ হলো না, সেটার অন্যতম একটা কারণ হিসেবে জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নিজে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন। এছাড়াও সিনেমা এবং অন্যান্য নানা জগৎ থেকে অতি বিখ্যাত ব্যক্তিদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আনবার একটা চেষ্টা শুরু হয়েছে। সব দিক থেকে একটা খুব ধুমধাম করে একটা খুব উজ্জ্বল শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। তার জন্য একটু সময় নেওয়া, মূলত নরেন্দ্র মোদীর ডেট পাওয়া নিয়ে যে ব্যাপারটা, সেই কারণে 20 তারিখে হবে। সেই কারণেই ঠিক তার আগের দিন 19 তারিখে বিধায়কদের নিয়ে সভা করবে বিজেপি। তার আগে অবশ্য সংসদীয় বোর্ডে পাশ করাতে হবে, কিন্তু সংসদীয় বোর্ডে পাশ করানোর ব্যাপারটাও খানিকটা আনুষ্ঠানিক। শেষ পর্যন্ত এটা 3-4 জন নেতাই ঠিক করবেন এবং সেখানে নরেন্দ্র মোদী যে মত দেবেন সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ হবে। এখনও অবধি যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে মহিলা মুখ্যমন্ত্রীর ব্যাপারটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে 2-1 জন অত্যন্ত প্রভাবশালী বিধায়ক যারা নির্বাচিত হয়েছেন, প্রবেশ বর্মা সহ, তারাও কিন্তু তাদের নিজেদের কথাটা জোরের সঙ্গে তুলে ধরছেন। এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জগৎপ্রকাশ নাড্ডা ইত্যাদি যে 3-4 জন মূল দায়িত্ব রয়েছে, তাদের মধ্যে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলেই খবর মিলছে সূত্রগুলো থেকে। হ্যাঁ অঙ্কুর, একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, বিধায়কদের নিয়ে যে সভা তা পিছিয়ে দেওয়া হলো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। 17 তারিখের বদলে 19শে ফেব্রুয়ারি সভা হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত 20শে ফেব্রুয়ারি এই সভা হবে বলেই জানতে পারা যাচ্ছে। 20 তারিখ মুখ্যমন্ত্রীর শপথ, নয়া মুখ্যমন্ত্রীর শপথ বলেই এখনো পর্যন্ত সূত্রের খবর। গতকালই বিদেশ মন্ত্রী এবং বিদেশ উপদেষ্টার তরফে একটি বৈঠক হয়েছে। ভারত মহাসাগরীয় রাষ্ট্রগুলির যে সম্মেলন, সেইখানেই এই বৈঠকটা হয়েছে ভারত এবং বাংলাদেশের বিদেশ মন্ত্রী পর্যায়ে। এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে 17 এবং থেকে 20 তারিখ 20শে ফেব্রুয়ারি এই 4 দিন ধরে দুদেশের যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে, সেই সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিকদের পর্যায়ে একটি বৈঠক হবে, যেখানে বিবিধ বিষয় নিয়ে আলোচনা হবে। সাম্প্রতিক অতীতে বারংবার সীমান্ত সমস্যায় দুই দেশ বারংবার আমরা দেখেছি একেবারে সীমান্তে দাঁড়িয়ে বাদানুবাদ হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে। সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকও হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, এই যে দুই দেশের সীমান্তরক্ষী পর্যায়ের শীর্ষ আধিকারিকদের পর্যায়ে যে বৈঠক হতে চলেছে, ঠিক কোন কোন বিষয়গুলি এখানে আলোচনা হবে? অনেকগুলো ব্যাপার রয়েছে, তার মধ্যে প্রধান যেটা অবশ্যই সীমানায় বেড়া লাগাতে চাইছে ভারত। কাঁটা তারের বেড়া দিয়ে পুরো সীমানায় বেড়া দিয়ে ঘিরে ফেলতে চাইছে, যাতে করে চোরাচালান থেকে শুরু করে মানব পাচার ইত্যাদি নানা রকম যে ক্রাইম হয়, সেই ক্রাইম আটকাবার জন্যই বেড়া দেওয়ার ব্যাপার।
কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বেড়া দিতে গিয়ে নানা রকম সমস্যা তৈরি হচ্ছে। কিছুদিন আগে কয়েকবার মালদার সুখদেবপুর অঞ্চলে এই ধরনের সমস্যা দেখা দেয় এবং সেখানে দেখা যায় যে দুদিকের বাংলাদেশ এবং ভারতের দিকের মানুষজন জড়ো হয়ে যাচ্ছেন এবং তাদের মধ্যে একটা মারামারি ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, একটা হিংসার পরিস্থিতি তৈরি হচ্ছে। এই ব্যাপারগুলো আলোচনা হবে। ভারত যেখানে বেড়া বসাতে চাইছে সেটা বাংলাদেশের অঞ্চল বলে দাবি করার ঘটনাও এর আগে ঘটেছে। সুতরাং ভূমি দপ্তরের আধিকারিকরাও এসেছেন, যেটা জানা যাচ্ছে 17 জনের বড় ডেলিগেশন এসছেন নতুন দিল্লিতে। এই বৈঠক হবে ডিজি পর্যায়ের বৈঠক। সেখানে বাংলাদেশের 17 জনের প্রতিনিধি দলের মধ্যে ভূমি, তারপর বিদ্যুৎ, সমাজ কল্যাণ ইত্যাদি দপ্তরের আধিকারিকরা রয়েছেন এবং অবশ্যই বিজিবির আধিকারিকরা রয়েছেন। সুতরাং সীমানায় বেড়া দেওয়া, জমি সংক্রান্ত ডিসপিউট থাকলে কার দিকের জমি সে ব্যাপারে ঠিক করা, স্মাগলিং, মানব পাচার বন্ধ করা, অপরাধমূলক কাজ বন্ধ করা, এগুলোই হচ্ছে মূলত আলোচ্য বিষয় থাকবে। 4 দিন ধরে এই বৈঠক চলবে, আজ থেকে শুরু হয়ে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। কেন্দ্রের ডাকা বৈঠকে যাচ্ছে রাজ্য। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের বৈঠকে যোগ দেবেন রাজ্যের শীর্ষ আধিকারিকরা। আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের বৈঠক রয়েছে এবং সেই মন্ত্রকের বৈঠকেই যোগ দেবেন এ রাজ্যের আধিকারিকরা। আগামী মঙ্গল এবং বুধবার এই বৈঠক রয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের বৈঠক রয়েছে, সেই বৈঠকে যোগ দিতেই যাবেন রাজ্যের আধিকারিকরা। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, এই বৈঠকে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে? দেখো, রাজ্যের বেশ কয়েকটি পরিকল্পনা রয়েছে, যেরকম সুন্দরবন মাস্টার প্ল্যান নিয়ে একটা পরিকল্পনা রয়েছে এবং সেটা নিয়ে রাজ্য সরকার বেশ কিছুদিন ধরেই বলছে এবং সেই বিষয়টাই কিন্তু আজকের এই বৈঠকে, মানে যে বৈঠকটা হওয়ার কথা রয়েছে সামনের সপ্তাহে, সেই সপ্তাহে কিন্তু এই কথাগুলোকেই তোলার কথা রয়েছে। এবং রাজস্থানে যে বৈঠকটি হতে চলেছে সেখানে মূলত রাজ্য সরকারের বেশ কিছু পরিকল্পনা রয়েছে সুন্দরবন মাস্টার প্ল্যানের মতন। সেই পরিকল্পনার কথাগুলোকেই তুলে ধরার কথা রয়েছে সচিবের। এবং এই বৈঠকে কিন্তু মাননীয় মন্ত্রী যেতে পারছেন না, তার কারণ হলো যেহেতু বিধানসভা চলছে সেই জন্য তিনি যেতে পারছেন না। তবে তার একটা ভিডিও বার্তা রেকর্ড করে নিয়ে যাওয়া হচ্ছে এবং রাজ্য সরকার কি চাইছে কেন্দ্র সরকারের কাছ থেকে সেই বিষয়টা কিন্তু তার বক্তব্যে তুলে ধরা হবে এবং সেই বক্তব্যটা সেখানে শোনানো হবে বলে জানা যাচ্ছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। ফের আগুন কুম্ভ মেলায়। 8 নম্বর সেক্টরে আগুন লেগে গিয়েছে এবং সেই আগুনকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় আর সাময়িকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। তারপরে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন অবশ্য নিয়ন্ত্রণে আসে। কিন্তু এই যে আগুন ছড়িয়ে পড়ে সেই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে চাঞ্চল্য ছড়ায় কুম্ভ মেলায়। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায়নি, তবে কয়েকটি টেন্ট বা তাঁবু পুড়ে গিয়েছে বলেই প্রাথমিকভাবে আপনারাও ছবিতে দেখতে পাচ্ছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, ক্ষয়ক্ষতি সম্পর্কে কি জানা যাচ্ছে, কিভাবে আগুন লেগেছিল? কিভাবে লেগেছে সেটা এখনো স্পষ্ট নয়। সম্ভবত একটা সূত্রে খবর পাওয়া যাচ্ছে ওই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুন লেগেছিল। আগুনটা হঠাৎই বেশ বড় হয়ে যায়, যদিও দমকল সামনে ছিল এবং কিছুক্ষণের চেষ্টায় আগুন নিভে গেছে। এর আগেও যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কোনো হতাহতের খবর
দেয়নি মেলা কর্তৃপক্ষ বা উত্তরপ্রদেশ সরকার। এবারেও সেই একই ধরনের কথাই পুনরাবৃত্তি হচ্ছে যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে আগুন লেগেছে, বারবার আগুন লাগার ঘটনা ঘটছে। এটা নিয়ে বোধহয় দশমবার, ছোট না হয় বড়, আগুন লাগলো কুম্ভ মেলায়। কেন এত আগুন লাগছে, কি ব্যবস্থা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আট নম্বর সেক্টরে আগুন লেগে যায়। কুম্ভমেলা প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। সেই 25 কিলোমিটার এলাকাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে নেওয়া হয়েছে। তার মধ্যে 8 নম্বর সেক্টরে আজকে এই আগুন লাগে, যে আগুন লেগে কয়েকটি তাঁবু পুড়ে গিয়েছে। তবে এই হতাহতের বিষয় বা কিভাবে আগুন লাগলো সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কোনো বিবৃতি জারি করা হয়নি। দমকলের কয়েকটি ইঞ্জিনের চেষ্টায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসে। भी टेंट में एक आग लगी थी। हमें हमारे टावर ड्यूटी वाले ने देखा धुआं को और तत्काल हमारी गाड़ियां निकली, तुरंत आके यहाँ पे आग को काबू में पा लिया गया। हमारी गाड़ी तुरंत 1 मिनट के अंदर यहीं आ गई थी और तुरंत बुझा लिया गया था। নিয়ে নেব একটা ছোট বিরতি, সঙ্গে থাকুন। আধার এবং ভোটার কার্ড থাকলেই কি ভারতীয়? আজ এমনই প্রশ্ন তুলে দেওয়া হলো আদালতের পক্ষ থেকে। একটি ভুয়ো পাসপোর্ট মামলার শুনানিতে এমনই প্রশ্ন করেছেন বিচারপতি দেবাংশু বসাক। খারিজ হয়ে গিয়েছে এক দম্পতির জামিনের আবেদন। আবেদনকারীর কোনো যুক্তি মানতে রাজি হয়নি আদালত। কলকাতা হাইকোর্টে এই মামলা উঠেছিল এবং সেখানেই দম্পতির জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। মার্কিন কারাগারে অবৈধ অভিবাসীদের ওপর জঘন্য নির্যাতনের অভিযোগ। শিখদের পাগড়ি খুলে জঞ্জালের মধ্যে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। আপনারা সকলেই জানেন, দ্বিতীয় দফায় ভারতে প্রায় 112 জন এসেছেন গতকাল, এবং ভারতে এই 112 জনের মধ্যে যে শিখরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম যতীন্দ্র সিং, তার সঙ্গে এই আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি অভিযোগ যতীন্দ্রের? দেখো, যতীন্দ্র সিং বলে একজন যুবক, তিনি মুখ খুলেছেন। হয়তো অনেকের সাথেই এই ধরনের জঘন্য ব্যবহার হয়েছে, কিন্তু অনেকেই হয়তো নানান কারণে ভয় বা নানান কারণে মুখ খুলছেন না। যতীন্দ্র যা বলেছেন তা রীতিমতো বিস্মিত হওয়ার মতো। তিনি শিখ ধর্মাবলম্বী, শিখেদের ধর্মীয় একটি আচার হচ্ছে মাথায় পাগড়ি পরা, কিন্তু সেই পাগড়ি নাকি খুলে জঞ্জালের ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, তাদেরকে অকথ্য নির্যাতন চালানো হয়। যারা ওখানে মার্কিন কারাগারে গিয়েছিলেন, ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের প্রত্যেকের ওপরই অমানবিক অত্যাচার চালানো হয়। তারপরে হাতে হাত করা, পায়ে শিকল পেতে এরোপ্লেনে তোলা হয় এবং সেই এরোপ্লেন শেষ পর্যন্ত অমৃতসরে এসে নেমেছে। অর্থাৎ যে অত্যাচারের অভিযোগ প্রথম পর্বে যখন 104 জন যাত্রী এসেছিলেন তখন উঠেছিল এবং যার বিরুদ্ধে গোটা ভারতবাসী সোচ্চার হয়েছিলেন। ভারতের বিদেশমন্ত্রীও বলেছিলেন যে ভারতের কথাটা জানানো হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। তারপরে ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকও হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমেরিকার আচরণ একটুও বদলায়নি। তারা অমানবিক ব্যবহার এবং অমর্যাদাকর ব্যবহার করে অবৈধ অভিবাসী নাম দিয়ে তাদেরকে ভারতে ফেরত পাঠাচ্ছেন। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। শিখদের পাগড়ি খুলে জঞ্জালের মধ্যে ফেলে দেওয়ার অভিযোগের আগেও যখন আমরা দেখেছিলাম, প্রথম দফায় পাঠানো হয়েছিল মার্কিন সেনা বিমান, এবং সেই সেনা বিমানেও আমরা দেখতে পেয়েছিলাম যে সবাইকে হাতকড়া পরিয়ে পাঠানো হয়েছিল। এবারেও সেই একই অভিযোগ উঠছে এবং তার সঙ্গে মার্কিন কারাগারেও
জঘন্য অত্যাচারের অভিযোগ তুলে ধরলেন এই অভিবাসীদের অন্যতম যতীন্দ্র সিং। এ বিষয়ে কেন্দ্রের পক্ষ থেকে কি পদক্ষেপ করা হয় বা কি বার্তা দেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে, সেদিকে অবশ্যই নজর থাকবে। যদিও শেষবার যে বৈঠক হয়েছে সেই বৈঠকে এই একটি বিষয় যে উত্থাপন করেনি ভারত, সেই বিষয়টি খুব স্পষ্ট। সোমবার সকালে কাঁপল রাজধানীর মাটি। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4। মাটি থেকে 5 কিলোমিটার গভীরে ভূকম্পের উৎসস্থল হওয়ায় তুলনায় বেশি কম্পন অনুভূত হয়েছে। মাত্র 3 ঘন্টায় দিল্লির পাশাপাশি কেঁপে ওঠে বিহারের সিওয়ান, ওড়িশার পুরী সহ বিস্তীর্ণ এলাকা এবং সিকিমের লাচুং। 3 ঘন্টারও কম সময়, তার মাঝেই কেঁপে উঠল দেশের 4 প্রান্ত। একদিকে দিল্লি, অন্যদিকে বিহার, ওড়িশা, সিকিমের লাচুং। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা কম হলেও কয়েক সেকেন্ডের ভূমিকম্পে আতঙ্ক গ্রাস করেছে সাধারণ মানুষকে। 3 ঘন্টায় দেশের 4 প্রান্তে ভূমিকম্প, দিল্লি, বিহার, ওড়িশা, সিকিমে কম্পন। সোমবার ঘড়ির কাঁটায় ঠিক ভোর 5:36, তখনও ঘুমে আচ্ছন্ন রাজধানী। আচমকাই কেঁপে ওঠে রাজধানীর মাটি। কম্পন অনুভূত হতেই আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পড়েন সাধারণ মানুষ। নয়ডা, গ্রেটার নয়ডা সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গার ছবিটাও ছিল এক। लग गए थे, ऐसा लगा था कोई ट्रेन जा रही है तो नीचे से निकल के ऐसे नीचे से जा रही है ट्रेन एकदम, तो ऐसे फीलिंग हुई है सबको, बैठने वालों को एकदम से झटका लगा एकदम से। मतलब छोटा भी नॉर्मल भी नहीं था, मतलब ऐसा लगा कि हाँ कि जमीन से हिल गई थी, मतलब ये काउंटर वाउंटर सब हिल रहा था। लग रहा था कि नीचे जो मेट्रो चलती शायद मेट्रो आपस में टकरा गई। मेरे तो पैर कपने लगे थे, ये सब कपने लगा था, काउंटर भी हिलने लगा था। भैया बहुत तगड़ा झटका था, हमें ऐसा लगा जैसे ट्रेन चल रही हो ना, धरती ऐसे हिल रही बहुत तेज, धड़ाधड़ धड़ाधड़, मतलब कि जैसे कुछ धरती फटने वाली है। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4, তবে কম্পন দেখে সাধারণ মানুষের ধারণা ছিল ভূমিকম্পের মাত্রা 6 বা তারও বেশি। 4 মাত্রাতেও কেন এত কম্পন, এই প্রশ্ন ঘুরছে সব মহলে। জানা গিয়েছে মাটি থেকে কম্পনের গভীরতা মাত্র 5 কিলোমিটার। দুর্গাবাই দেশমুখ কলেজ অফ স্পেশাল এডুকেশনের জমির ঠিক নিচেই ভূমিকম্প হয়। কম্পনের গভীরতা কম হওয়ায় এত বেশি কম্পন অনুভূত হয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। কম্পনের পর সবাইকে শান্ত থাকার আবেদন জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির ভূমিকম্পের কয়েক ঘন্টার মধ্যেই বিহারের সিওয়ানে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ছিল 10 কিলোমিটার। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4। বিহারের পর ওড়িশার পুরী সহ বিস্তীর্ণ অংশ সিকিমের লাচুংয়েও কম্পন অনুভূত হয়। কম্পনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন দেশের 4 জেলার বাসিন্দারাই। ইতিমধ্যেই মূল ভূমিকম্পের পর সম্ভাব্য আফটার শকের জন্য প্রস্তুত থাকতে বলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সতর্ক এবং নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরাও। কলকাতা টিভি। রাজধানীর পুর নিগমে আপকে সরিয়ে দখলের তৎপর ভারতীয় জনতা পার্টি। আম আদমি পার্টির 3 কাউন্সিলর বিজেপিতে নাম লেখানোয় আসন্ন মেয়র নির্বাচনে পালা বদল অনিবার্য হতে চলেছে। ফলত ট্রিপল ইঞ্জিন সরকার কায়েম হতে চলেছে নয়াদিল্লিতে। 70 আসনে দিল্লি বিধানসভায় 48 আসনে জয় পেয়ে 27 বছর বাদে দিল্লিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। যদিও ফল প্রকাশের পর 1 সপ্তাহেরও বেশি কেটে গেলেও মুখ্যমন্ত্রী দায়িত্ব কে পাবেন তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি পদ্মশিবির। কিন্তু এরই মধ্যে আসন্ন মেয়র নির্বাচনকে কেন্দ্র করে দিল্লি পুর নিগমের দখল পেতে সক্রিয় হয়ে উঠেছে বিজেপি। দিল্লি পৌরসভার 250 আসনের মধ্যে বর্তমানে আপের 114 ও কংগ্রেসের 8 কাউন্সিলর রয়েছে। আপের 3 কাউন্সিলর বিজেপিতে যোগ দেওয়ায় তাদের মোট পুর প্রতিনিধির সংখ্যা বেড়ে 116 হয়েছে। বিধানসভা ভোটে 3 দলের মোট 22 জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যাদের মধ্যে 11 জন জয়ী হন। জয়ীদের মধ্যে 8 জন বিজেপির ও 3 জন আপের। এই মুহূর্তে দিল্লি পুর নিগমের 12টি আসন শূন্য, যাদের মধ্যে কমলজিৎ শেরওয়াত লোকসভায় নির্বাচিত হয়েছেন। এই পরিবর্তিত দলগত বিন্যাসের আবহে প্রায় মাস 6 বকেয়া থাকা মেয়র নির্বাচন হতে চলেছে। দিল্লি পুর আইন অনুসারে মেয়র নির্বাচনের প্রাক্কালে শূন্য আসনের উপনির্বাচন করানোর কোনো বাধ্যবাধকতা নেই। রাজ্য বিধানসভার অধ্যক্ষ মনোনীত 14 জন বিধায়ক এবং 7 লোকসভা ও 3 রাজ্যসভার সদস্য মেয়র ভোটে অংশ নিতে পারেন। এছাড়া আরও 10 অলডারম্যান ভোট দিতে পারেন। ফলে স্বাভাবিক কারণে বিজেপির হাতেই রয়ে গিয়েছে ওই রাজধানীর মেয়র পদের চাবিকাঠি। সেই নিরিখে এবার পুরসভাও পদের দখল অবশ্যম্ভাবী হতে চলেছে। নতুন সরকার শপথের পরপরই দিল্লির মেয়র নির্বাচন হবে। এবার ডবল ইঞ্জিনের বদলে কেন্দ্র, রাজ্য ও পৌরসভা 3 ক্ষেত্রেই শাসকের রং গেরুয়া হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
রাজনৈতিক মহলের দাবি, দেশের রাজধানীতে এবার ট্রিপল ইঞ্জিন সরকার দেখা যাবে। কলকাতা টিভি। তিনি কংগ্রেসের সাংসদ, কিন্তু হাত শিবিরে থেকেও এবার মোদির প্রশংসায় পঞ্চমুখ শশী থারুর। আমেরিকা সফরে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে উচ্ছ্বসিত কংগ্রেস সাংসদ। দলের অন্দরেই প্রশ্নের মুখে থারুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফর নিয়ে প্রশংসা যেমন এসেছে, তেমন সমালোচনাও নেহাত কম হয়নি। শুল্ক ইস্যু, অভিবাসী ইস্যু সহ একাধিক বিষয়ে মোদির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরাও। এই আবহে কিছুটা হলেও অন্য পথে হাঁটলেন শশী থারুর। মোদির মার্কিন সফরে সাফল্য খুঁজে পেলেন কংগ্রেস সাংসদ। থারুরের দাবি, দেশের বাণিজ্য এবং শুল্ক নিয়ে বড়সড় উদ্বেগের অবসান ঘটেছে। শুল্ক ইস্যুতে মোদি এবং ট্রাম্পের প্রেস বিবৃতিও যথেষ্ট আশাজনক, দাবি কংগ্রেস সাংসদের। For example, on the question of trade and tariffs, they've decided to sit down together and do a serious negotiation that will conclude by the fall, which is the autumn, September, October of this year. I think that's a very good outcome, because otherwise the fear was there might be some hasty decisions made in Washington which would have affected our exports. This way there is time to discuss and negotiate. I welcome that. আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের একাংশকে মার্কিন বিমানে ভারতে পাঠানোর বিষয়ে ভারতীয়দের অপমান নিয়ে বিরোধীদের প্রশ্নমুখে পড়েছিলেন মোদি। তবে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন থারুর। His stand was absolutely correct. These are misled youth who have been encouraged or induced to migrate illegally, and they should be taken back. If they are Indian citizens, they belong in our country, we take them back. But I hope that something was said behind closed doors, not perhaps in the press conference, but inside privately, that this manner of doing it, the handcuffs, the insults, the mistreatment, the military aircraft, all that should be avoided in future. প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নতি নিয়েও ট্রাম্প মোদির বৈঠক গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করছেন শশী থারুর। On the defense front, the commitment to sell us F-35 stealth aircraft is very valuable, because that's a state-of-the-art aircraft. And certainly, we already have the Rafale. Now with the F-35, the Indian Air Force should be in very good shape. দর কষাকষিতে ট্রাম্পের থেকেও এগিয়ে মোদি, একথা খোদ স্বীকার করেছেন ট্রাম্পও। একই দাবি থারুরের মুখেও। I think calling Mr. Modi a better negotiator than himself is astonishing, because Mr. Trump takes pride in being this sort of art of the deal is his strength, and his admirers, including yesterday the Defense Secretary of the US, had said that Mr. Trump is the greatest negotiator in the world, and here Mr. Trump says Mr. Modi is better than him. মোদির ভূয়সী প্রশংসা করায় স্বাভাবিকভাবেই দলের অন্দরের প্রশ্নের মুখে পড়েছেন শশী থারুর। তার কথায় 16 বছর ধরে তিনি রাজনীতিতে রয়েছেন। সরকার খারাপ কাজ করলে তিনি যেমন নিন্দা করেন, তেমনি সরকার ভালো কাজ করলে তার প্রশংসাও করেন। কারণ গণতন্ত্রের সব বিষয়ে সত্যি কথা বলার সাহস থাকা দরকার বলে মনে করেন শশী থারুর। কলকাতা টিভি। প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের স্মরণ সভা ঘিরে গোষ্ঠী বিবাদের অভিযোগ। মহুয়া মৈত্রের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় অনুপস্থিত রাজ্যের মন্ত্রী সহ বেশ কয়েকজন বিধায়ক। সভায় ছিলেন না নাসিরউদ্দিন আহমেদের পরিবারও। লাল নামে রাজ্য রাজনীতিতে পরিচিত ছিলেন নাসিরউদ্দিন আহমেদ। পেশায় আইনজীবী নাসিরউদ্দিন চলতি মাসেই প্রয়াত হন। প্রয়াত বর্ষীয়া নেতার উদ্দেশ্যে 9 ফেব্রুয়ারি পলাশী মীরাবাজার সার্কাস ময়দানে আয়োজন করা হয় স্মরণ সভার। এই স্মরণ সভা ঘিরে তৃণমূলের গোষ্ঠী বিবাদ প্রকাশ্যে। এর আগে স্মরণ সভা একটা হয়েছে, সেখানে আমার ডাক ছিল, আমি ডাক পাইনি, শুনেছি নাকি একটা স্মরণ সভা। আর লালদা দল মত নির্বিশেষে ঊর্ধ্বে, সকলের ঊর্ধ্বে। লালদার ব্যাপারে যদি কখনো কেউ ডাকে, কেউ যাক না যাক, তাপস্যা সেখানে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাসের নেতৃত্বে আয়োজিত স্মরণ সভা হঠাৎই বন্ধের নির্দেশ আসে রাজ্য নেতৃত্বের তরফে। যদিও শেষমেশ প্রয়াত বিধায়কের পরিবারের তরফে সেই স্মরণ সভার আয়োজন করা হয়। পরে সাংসদ মহুয়া মৈত্রের উদ্যোগে ঘোষপাড়া ময়দানে আরও একটি স্মরণ সভার আয়োজন করা হয়। মহুয়ার আয়োজিত স্মরণ সভায় দেখা মেলেনি কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস, নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁদের।
ছিলেন না নাসিরউদ্দিন আহমেদের পরিবারের সদস্যরাও। যেদিন স্মরণ সভা হয়েছিল সেদিন আমি পার্লামেন্টে ছিলাম এবং শরীর খারাপ ছিলেন, তাপসদার শরীর খারাপ ছিলেন, সেদিন ওরা আসতে পারেন। আজকে বিমলবাবু তাপসদা এসছেন, সভাধিপতি এসছেন, আমার পার্লামেন্টের সাথে দুটোই ওটা বলছেন তো পরিবার করেছিলেন, তো অবশ্যই ওখানে যারা এসছেন সেটা স্মরণ সভা, এটাও স্মরণ সভা না, যেহেতু রাজনৈতিক মঞ্চ নয়, এটা স্মরণ সভা, এগুলো ভুল বার্তা যাবে বিষয়টাকে নিয়ে না। আপনাদের মধ্যেও যদি একটা বিকৃত মানসিকতা নিয়ে আপনারা ভুল বার্তা দিতে চান তাহলে নিশ্চয়ই যাবে, আমাদের মনে করেন। গোষ্ঠী কোন্দলের কথা স্বীকার করে সাংসদ মহুয়ার দাবি, মিথ্যে প্রচার করে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে, আর তাতে জড়িত সংবাদ মাধ্যমেরই একাংশ। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সরকারি জলের প্রকল্পের কাজ হয়েছে, তবুও নদীতে নেমে জল নিতে হচ্ছে গ্রামবাসীদের। কেন? কারণ বাড়ি বাড়ি জল পৌঁছানোর আগেই পাইপ খুলে সেই জল পড়ছে নদীতে। এই জল যন্ত্রণায় ভুগছেন আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জের বিশ্বনাথ পাড়ার প্রায় ৩০০টি পরিবার। অভিযোগ নির্বাক প্রশাসন, তাই অপেক্ষায় সার। এই ছবি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জে। সেখানে বিশ্বনাথ পাড়ার প্রায় ৩০০টি পরিবার প্রতিদিন এইভাবেই জলের যোগান করেন। কিন্তু কেন এই জল সংকট? জানা গিয়েছে এলাকায় সরকারি জলের প্রকল্পের কাজ হয়েছে, তবে সেই প্রকল্পের জল বাড়ি বাড়ি যাওয়ার বদলে যাচ্ছে নদীতে। তাই বাধ্য হয়ে সেই নদীতে নেমেই জল নেন বাসিন্দারা। ৩ বছর হয়ে গেছে পাইপ লাগানো, জল আসছে না আমাদের এদিকে বিশ্বনাথ পাড়াতে। তা আমাদের তো জলের জন্য অনেক কষ্ট, আমরা নদীর জল খাচ্ছি। আমাদের এখানে 3 বছর প্রায় হয়ে গেল লাইন প্রত্যেকের বাড়ি বাড়িতে কলের ব্যবস্থা করা হলো, কিন্তু জল তো এখনও কেউ পাইল না। জল না পাওয়াতে আমরা এখানে যে আপনি একটু আগে দেখলেন, এখানে যে পাইপ আছে খুলে পড়ে আছে, আর জল এত কম আছে যে এক বালতি ভরতে মোটামুটি 10 মিনিট পার হয়ে যায়। সব সময় জল থাকে না। তো বাকি সময় কি করেন আপনারা তাহলে? আমরা ওই যে কলের এখানে জল খাই, নদীর জল খেতে হয়, নোংরা জল, কাদা জল, ওটা আমরা খাই। এতেই তো আমাদের বাচ্চাদের অসুস্থ হচ্ছে, আমরা অসুস্থ হচ্ছি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় 2 বছর আগে সরকারি জলের প্রকল্পের কাজ হয়েছিল এলাকায়। সেই মোতাবেক বাসিন্দাদের বাড়ি বাড়ি জলের কলও দেওয়া হয়েছিল, তবে এখনো পর্যন্ত সরকারি জলের পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছয়নি। বরং বাড়ি বাড়ি জল যাওয়ার আগেই মাঝপথে জলের পাইপ খুলে যাওয়ায় সেই জল গিয়ে পড়ছে বিশ্বনাথ ঝোড়ায়। অভিযোগ, বারবার প্রশাসনকে জানানোর পরও কোনো সুরাহা হয়নি। আমাদের এখানে তো সব কিছু আছে, সব নেতারা এখানেই আছে, কিন্তু আমাদের এখানে কাজ দেখতেছে না, না ওদের চোখ আছে কি না আমি জানি না, কিন্তু আমাদের মহিলারা কত বিপদে আছে আমরা বুঝতেছি। দিনে 2 বার পাইপ দিয়ে জল আসে, আর সেই সময় নদীতে নেমে কখনো পা ডোবা, আবার কখনো হাঁটু জলে দাঁড়িয়ে জল নেন গ্রামবাসীরা। আর যারা লাইনে দাঁড়িয়েও সময় মতো পাইপ পর্যন্ত পৌঁছতে পারেন না, তারা বাধ্য হয়ে নদীর জল নিয়েই বাড়ি ফেরেন, যে কারণে বাড়ছে রোগের আতঙ্ক। কবে এই সমস্যার সমাধান হবে সেই আশাতেই রয়েছেন বিশ্বনাথ পাড়ার কয়েকশো বাসিন্দা। আলিপুরদুয়ার থেকে অজয় শাহর রিপোর্ট, কলকাতা টিভি। ধীরে ধীরে ফাঁকা হচ্ছে পোল্ট্রি ফার্ম। মঙ্গলকোটে একের পর এক মুরগি মৃত্যুর ঘটনায় কপালে চিন্তার ভাঁজ মুরগি পালকদের। বহির্রাজ্যে হানা দিয়েছে বার্ড ফ্লু। এই আবহে বিগত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন পোল্ট্রি ফার্মে মুরগির মৃত্যু ঘিরে বাড়ছে উদ্বেগ। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে বেশ কয়েকটি পোল্ট্রি ফার্মে অজানা রোগের কারণে মরতে শুরু করেছে মুরগি। ফাঁকা হয়ে যাচ্ছে পোল্ট্রি ফার্ম, আর তাতেই দুশ্চিন্তায় পড়েছেন মুরগি পালকরা। মনে মরছে, হ্যাঁ মরছে। তা মরছে, তা কি ব্যবস্থা নিচ্ছেন? ওষুধ দিচ্ছে কোম্পানি থেকে, খাওয়াচ্ছি, কমছে না। তা সরকারকে কি বলবেন? সরকার যদি হেল্প করে তাহলে ঠিক আছে। তবে কি রাজ্যেও হানা দিল বার্ড ফ্লু? সেই উত্তর এখনো মেলেনি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন নানা কারণে মুরগির মৃত্যুর ঘটনা ঘটতে পারে। একাকী বার্ড ফ্লু মুরগির মৃত্যুর নেপথ্যে কারণ হতে পারে না। এদিকে মুরগি পালনের খরচ কম নয়, কাজেই ক্রমাগত মুরগি মৃত্যুর ঘটনায় ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন মুরগি পালকরা। পূর্ব বর্ধমান থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।